বাঘ মানুষকে অ্যাটাক করছে প্রচন্ড হারে, মানুষের প্রচন্ড হারে অ্যাটাক করছে বিভিন্নভাবে। কারো হাতা মারছে, কারোর নৌকোর পর থেকে সাইড পোর্শন যখন চড়া হচ্ছে, নৌকোটা স্টে করছে, তখন সেখান থেকে বাঘ তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে হাতা মেরে। হয়তো ওর মধ্যে মানুষ হয়তো উঁচু আছে, উঁচু জায়গায় একটা স্তূপ মতো দেখছে, হয়তো ওর মধ্যে মানুষ ঘুমিয়ে আছে, হাতা মেরে তাকে জামা কাপড় পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যে রাস্তা দিয়ে আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি সেখান থেকে একদম ঢিলছোড়া দূরত্বেই রয়েছে সামনে হেরোভাঙা নদী, এবং নদীর ঠিক অপর পাড়েই রয়েছে লট নাম্বার 124 এবং লট নাম্বার 125। ভিডিওর মেইন স্ক্রিনের ডান দিকে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে গুগল ম্যাপের, সেখানে দেখুন লট নাম্বার 124 এবং 125। স্থানীয়দের ভাষায় বা স্থানীয়দের মতে এটি সূর্যমণির চর বা সূর্যমণির দ্বীপ বলে পরিচিত, যেখানে বাঘের প্রচুর উপস্থিতি। এবং গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এই সূর্যমণির চর থেকেই বাঘ হেরোভাঙা নদীর সাঁতরে চলে আসে ঝড়খালি বসতি এলাকায়। প্রথম অংশেই রয়েছে ঝড়খালিতে টাইগার রেস্কিউ সেন্টার। সুন্দরবনে বিভিন্ন এলাকায় লোকালয়ে বাঘ ঢুকে যাওয়ার পরে সেই বাঘকে লোকালয় থেকে ধরার পরে তার চিকিৎসার জন্য এই ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে আনা হয়, এবং হেরোভাঙা নদী পেরিয়ে সূর্যমণির চরের বাঘ ঢুকে পড়ে ঠিক সেই অংশেই। সেখান থেকে আরও এগিয়ে সামনেই রয়েছে বেশ কিছু ট্যুরিস্ট লজ, তার মধ্যে টেকনো ইন্ডিয়ার অন্তর্গত একটি বিশাল লজ। তো তার সীমানার মধ্যেও বাঘ ঢুকে পড়ে। প্রায় 6 থেকে 7 দিন সেই লুকোচুরি চলে বাঘ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে, এবং সেই সময়কালীন টোটাল ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার এবং সেই পার্ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ট্যুরিস্টদের জন্যে। তো স্থানীয় এক ফরেস্ট গাইড দাদা, তার মুখ থেকে পুরো ঘটনার বিবরণটা শুনছিলাম। এবং সেই দিনকার যখন বাঘের খাঁচা পাতা হয় বা ফেন্সিং করা হয় বাঘটাকে ধরবার জন্যে, সেই দিনকার বেশ কিছু ফুটেজ আমি এই ভিডিওতে দিলাম। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সুন্দরবন টাইগার রিজার্ভ গাইড, নেচার গাইড হিসেবে কাজ করি। 2012 সাল থেকে আছি সুন্দরবন, 2012 সাল থেকে আছি সুন্দরবনে, গাইডের সিস্টেমে আছি। সুন্দরবনে এটা ঝড়খালির শেষ সীমান্ত, কোস্টাল এরিয়ার শেষ সীমান্ত। এখানে টাইগার রেস্কিউ সেন্টার আছে। এখানে আপনার এখান থেকে আপনার প্রায় 1 থেকে 1.5 মাস মধ্যে একটা বাঘ ঢুকেছিল সূর্যমণি আইল্যান্ড থেকে। বাঘটা ক্রস করে হেরোভাঙা নদী, সূর্যমণি আইল্যান্ড থেকে বাঘটা ক্রস করে আপনার ঝড়খালি রেস্কিউ সেন্টারের সাইড থেকে যেটা জেটিঘাট আছে, জেটিঘাটের পোর্শন থেকে বাঘটা এখানে ঢুকেছিল। আচ্ছা, এখানে বাঘটাকে যখনই ঢোকা হয় তখন লোকাল এরিয়া যারা মাছ কাঁকড়া এবং হানি কালেক্টর যারা আছে, যারা মধু সংগ্রহ করতে যায়, তারা সুন্দরবনে কোস্টাল এরিয়ার মধ্যে মাছ কাঁকড়া ধরে। তারা ওই বাঘের ফুড স্টেপটা ফার্স্ট টাইম দেখতে পায়। দেখার পরে ফুড স্টেপ দেখার পরে, এই জঙ্গল এরিয়া দেখছেন সাইডে, ফুড স্টেপ দেখার পরে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়। খবর দিলে ফরেস্ট ডিপার্টমেন্ট লোকেশনটাকে ট্র্যাক করে সঠিকভাবে বাঘ ঢুকেছে কিনা, বাঘের ফুড স্টেপটাকে ট্র্যাক করা হয়। ট্র্যাক করার পরে দেখা যায় যে এখানে বাঘ ঢুকেছে। ফার্স্ট টাইম ওরা পটকাবাজি ফুটানো হয়, যে বোম বাজিগুলো ফুটানো হয়, বাঘটাকে তাড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু বাঘ কোনো অবস্থায় যাচ্ছিল না হলে খাঁচা ট্যাপিং হয়েছিল। খাঁচা দিয়ে, খাঁচার মধ্যে যে সিস্টেমে বাঘটা ধরা হয়, খাঁচা সিস্টেম করে, মইপিট থেকে যেগুলো খাঁচা মইপিট থেকে লোকজন আনা হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের থ্রুতে আনা হয়েছিল। তাদের থ্রুতে বিভিন্নভাবে এখানে টহল দেওয়া হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট থ্রুতে টহল দেওয়া হয়, প্রত্যেকের সেফটি ভাবে থাকা হয়। এর ভেতরেই কি সেই জায়গা? আচ্ছা, সেই জায়গাটার ভিতরে এখানে রেস্কিউ সেন্টার সাইড থেকে ঢুকেছিল। এখান থেকে ঢুকে ডিপার্টমেন্টের সাইড থেকে হয়ে আপনার টেকনোর সাইডে চলে গেছিল, টেকনোর মধ্যে ঢুকেছিল, সাইড পোর্শন ঢুকেছিল। টেকনোটা একটা ব্যারিকেড করা থাকে, টেকনো ইন্ডিয়া। এখানে আপনার টেকনো ইন্ডিয়া একটা ইয়ে করেছে, টেকনো নামটা শুনছিলাম। এই পোর্শনটা আছে, আপনারা দেখতে পাবেন টাইগার রেস্কিউ সেন্টারের উপরটা টেকনো ইন্ডিয়া আছে। এই টেকনো ইন্ডিয়া সাইড থেকে গিয়ে আপনার আবার জঙ্গলে ঢুকেছে। আচ্ছা, ঢোকার পরে বাঘটা কিন্তু যাচ্ছিল না, খাঁচা ট্যাপ হওয়ার পরে কিন্তু বাঘটা কিন্তু যায়নি। তারপরে ওকে 2-3 দিন, প্রায় সপ্তাহখানি এখানে পর্যটনের জায়গা, এই ঝড়খালি ফেরিঘাট এলাকা পর্যটনের মেন জায়গা, মানে সুন্দরবনের গেটওয়ে অফ সুন্দরবন বলা হয় এই জায়গাটাকে। এই জায়গা থেকে টুরিস্টরা খুব হ্যাজার্ডের মধ্যে ছিল, মানে এতদিন ধরে ছিল, সপ্তাহখানিকের উপরে ছিল। তারপরে দেখা যায় ক্রস করে সূর্যমণি আইল্যান্ডে চলে যায়, উল্টো দিকে জঙ্গল, উল্টো দিকে জঙ্গলটা চলে, ওটা সূর্যমণি বলে। সূর্যমণি টাইগার টু নাম হয়েছে, এটা 22টা রিজার্ভের মধ্যে পড়ে, দুটো ডিভিশনের মধ্যে আমাদের ট্যুর হয়, 22টা রিজার্ভের মধ্যে পড়ে। চলে যাওয়ার পরে তারপরে আর পর্যটনের জায়গাটা আবার খুলে দেওয়া হয়। ও বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল, এই জায়গাটা টোটালি ট্যুর বন্ধ ছিল, ট্যুরটা পুরো টোটালি বন্ধ ছিল। বন্ধ থাকার পরে একটা আতঙ্কের মধ্যে থাকে। আমরা অ্যাকচুয়ালি কোস্টাল এরিয়ায় বসবাস করি, আমরা একটা আতঙ্কের মধ্যে
প্রতি বছরই থাকে 2-3 বার করে বাঘ ঢোকে এরকম। আচ্ছা কোভিড-19 এর পরে এই 2 বার ঢুকলো, তারপরে প্রতি বছর আপনার 50 থেকে 60 জন বা 100 জনের উপরে লোকে কিন্তু বাঘে অ্যাটাক করে। 5% মানে সার্ভাইভ করে আর কি। আচ্ছা। মানে রেস্কিউ করা যায় 5%, দেখা যায় 5% রেস্কিউ করে তাদের আর মানে কর্মক্ষম জায়গা থাকে না, কোনো কাজকর্ম করে খেতে পারে না। আমার নিজের ভাইকেও অ্যাটাক করেছিল, আপনার শুনেছেন হয়তো, পেপারে ফ্ল্যাশ হয়েছিল, আনন্দবাজার নিউজ টাইমসে পেপারগুলো ফ্ল্যাশ হয়েছিল। এইভাবে সিস্টেম করে কিন্তু এখানে উপকূলবর্তী অঞ্চলে আমরা খুব কষ্টসাধ্য জীবনযাপন করি। এবং বাঘটা যেহেতু এরকম ভাবে আসছে, কেন আসছে জানি না, বাঘ বিভিন্ন কারণে। জঙ্গল ওই সাইডে ফেন্সিং করা আছে? হ্যাঁ, ওপার পাশে এটা লোকাল, এটা ম্যান হ্যাবিটেড এরিয়া, ওই সাইডটা আপনার ফেন্সিং করা। আচ্ছা আচ্ছা ফেন্সিং নেট এই কারণে যে লোকাল এরিয়া, তার জন্য ফেন্সিং নেটটা দেয়। আচ্ছা আচ্ছা ডবল করে কভারিং দেওয়া আছে, ডিপার্টমেন্ট থেকে এটা দেওয়া হয়। এই সাইড থেকে আমরা ট্যুরের সাথে যাই, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় পর্যটকরা বাঘ দেখতে যায়, কিন্তু বাঘটা ওইভাবে ন্যাচারাল ফরেস্টে বাঘ দেখা যায় না। আচ্ছা বলে যে বিভিন্নভাবে ট্র্যাপিং হয় যে বাঘ দেখছে, এই নৌকায় উঠছে, এটা অ্যাকচুয়ালি সত্যি প্রচন্ড মিথ্যা কথা। ওইভাবে বাঘ দেখা যায় না, বাঘটা লুকিয়ে শিকার করবে। অন্য প্রাণীদের মতো বাঘ এরকম ভাবে লোকাল সাইডে এরকম আসতে পারে না, বা চরল্যান্ডে আসতে পারে না, ওরা লুকিয়ে শিকার করে। বন্য শুকর বা মানে ওয়াইল্ড বোর এবং স্পটেড ডিয়ার যেটা আছে আমাদের সুন্দরবনে, বিভিন্ন প্রাণী আছে তো, 2026 প্রজাতির প্রাণী আছে, তাদের দেখতে গেলে বাঘ দেখা যাবে না, তাদের দেখা যাবে। কিন্তু বাঘ তাদের মধ্যে আসলে বাঘের খাবারটা তৈরি হবে না, লোক জানে না যে কেন বাঘটা দেখা যায় না। এই কারণের জন্য কিন্তু বাঘটা এখানে সুন্দরবনে দেখা খুব কম যায়। কিন্তু বাঘ মানুষকে অ্যাটাক করছে প্রচন্ড হারে, মানুষের প্রচন্ড হারে অ্যাটাক করছে বিভিন্ন ভাবে। কারো হাতা মারছে, কারোর নৌকোর পর থেকে সাইড পোর্শন যখন চড়া হচ্ছে, নৌকোটা স্টে করছে, তখন সেখান থেকে বাঘ তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে হাতা মেরে। হয়তো ওর মধ্যে মানুষ হয়তো উঁচু আছে, উঁচু জায়গায় একটা ইস্টুপ মতো দেখছে, হয়তো ওর মধ্যে মানুষ ঘুমিয়ে আছে, হাতা মেরে তাকে জামা কাপড় পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে, কাঁথা কাপড় পরে দিয়ে নিয়ে যাচ্ছে। এরকম সিস্টেম আমার দেখেছি অনেক। আমার বন্ধু বান্ধব, হ্যাঁ আমার বন্ধু বান্ধব অনেক আছে, তারা জঙ্গলে মাছ কাঁকড়া এবং হানি কালেক্টর, মানে যারা মধু সংগ্রহ করছে। এই সিজনটা চলে এসছে মধুর, এপ্রিল মে মাস। আচ্ছা এই মার্চ মাসে আজকে 1 তারিখ হচ্ছে, এপ্রিল মে মাসে এরকম মধু সংগ্রহ করতে যাবে। আরো বেশি আপনারা শুনতে পাবেন এরকম ভাবে আসছে সুন্দরবনে বাঘ। এই যে লাস্ট যে মারা গেল, এও কি এর নাম হলো অশোক ঢালি, বাঘে অ্যাটাক করেছিল। টাইগার ডিপার্টমেন্টের মধ্যে পারমিশন ছিল, আচ্ছা কিন্তু পারমিশন থাকলেও মানুষের জীবন জীবিকার তাগিদে ফরেস্ট ডিপার্টমেন্ট সব জায়গায় পারমিশন দেওয়া হয় না। বাঘের জন্য একটা ইন্স্যুরেন্স করা থাকে প্রত্যেকের জন্য, সেই ইন্স্যুরেন্স অনুযায়ী যাওয়া হয়। একটা ডেমারেজ দেয় সরকার থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। অ্যাকচুয়ালি এটা 70% ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে চলে, 30% ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে চলে, এসটিআরটা বিশেষ করে। আচ্ছা আর 22% 70% ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ এসটিআর এসবিআর, সুন্দরবন টাইগার রিজার্ভ যেটা বলা হয়। সুন্দরবন টাইগার রিজার্ভ, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, দুটো ডিভিশনের মধ্যে কিন্তু সুন্দরবন ট্যুর হয়। এই এরিয়াটা অ্যাকচুয়ালি বাংলাদেশের 63% বাংলাদেশের মধ্যে পড়ে, আর 37% আমাদের ইন্ডিয়ানের মধ্যে পড়ে। এটা হলো ঝড়খালির বিভিন্ন জায়গা থেকে ট্যুর হয়। আপনার কৈখালী থেকে হচ্ছে, রামগঙ্গা থেকে হচ্ছে, গদখালি, সোনাখালী, গোসাবা, বাসন্তী, বিভিন্ন জায়গা থেকে, রায়দিঘি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার ট্যুর আছে। এইভাবে কিন্তু ট্যুরটা চলছে আপনার সিস্টেমেটিক ভাবে চলছে। ইনি কি মারা গেছেন? ইনি মারা গেছেন। অশোক ঢালি ওনার পরিবারের খুব আর্নিং ম্যান নেই আর, একজন একাই আর কি, দুটো মেয়ে আছে। মানে আমাদের সমবায়ের পাশে বাড়ি, উনি ওনার কাকা ধরতে কারণে ম্যানগ্রোভ মাঠ করাবার যেটা বলে খাওয়া যায়, যে কাকাগুলো বিভিন্ন গ্রেডিং হয়, সেই কাকা ধরতে গেছিলেন উনি। ডিপ ফরেস্টের মধ্যে গেছিলেন এবং কাকা খুঁজতে যাওয়া হয়, মানে গর্তের মধ্যে থেকে কাঁকড়াটাকে বের করে আনা হয়, সেই সিস্টেমে কিন্তু উনি গেছিলেন কাঁকড়া ধরতে। অ্যাকচুয়ালি বলা হয়, অ্যাকচুয়ালি জঙ্গলে যারা যে কোন সিস্টেমে কিভাবে কাঁকড়া ধরে, বিভিন্ন প্রসেসিং আছে, হাত দোন আছে, আপনার গর্ত খোঁড়া আছে। তুমি তো গাইড, তোমার একটা কথা জিজ্ঞেস করি, এই মুখোশ পরে কেন? মুখোশ পরে এখানে অ্যাকচুয়ালি বাঘকে এড়ানোর জন্য মুখোশ পরা হয়। আচ্ছা, পিছন থেকে বাঘ সাধারণত অ্যাটাক করে, মুখোশ থাকলে বাঘ ভাববে যে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু বাঘ মানুষের এই চালাকিগুলো বাঘে বুঝে গেছে। আচ্ছা, ওগুলি স্টিল অবস্থা থাকছে, স্টিল থাকছে, তো চোখ টোক নড়ছে না, বাঘকে ফলো করছে, বুঝে ফেলে। পিছন থেকে বাঘ অ্যাটাক করে সাধারণত। সামনের পোর্শনে আপনি সামনে থেকে অ্যাটাক করলে আপনি বুঝে যাবেন যে বাঘ সামনে থেকে অ্যাটাক করতে পারে না, বুঝে যাবেন। আপনি চোখ নাড়ছেন, আপনি যদি রুখে দাঁড়াতে পারেন তো বাঘ কিন্তু অ্যাটাক করবে না। আচ্ছা, কোনো প্রাণীকে বাঘ কিন্তু সামনে থেকে অ্যাটাক করে না, লুকিয়ে। বাঘের হ্যাবিটটা আছে, ওর থেকে বড় চোরা নেই। আর ও কোনো প্রাণীকে যদি বেশি ভাবে সে হলো মানুষ। আচ্ছা, মানুষকে সব থেকে বেশি ভাবে, এবং মানুষকে শিকার করার কাছে খুব সহজ। অ্যাকচুয়ালি ডিপ ফরেস্টের মধ্যে ডেন্স ফরেস্ট, এটা মিক্সড এবং ডেন্স ফরেস্ট, উল্টো দিকে। হ্যাঁ, ওই সব জঙ্গল, ফরেস্ট এরিয়া যে জঙ্গলগুলো আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ বলুন আর টাইগার রিজার্ভ বলুন, যে জঙ্গলগুলো খুব ডিপ ফরেস্ট এরিয়া, এই এরিয়ার মধ্যে থেকে বাঘকে শিকার করা খুব কষ্টকর। কারণটা হচ্ছে এখানে শ্বাসমূল এবং ঠেসমূল আছে, এবং হাতালে কাটা, রাত পড়ে গেলে হাতালে কাটাটা পড়ছে, ওর মধ্যে থেকে শিকার করা ঠেসমূল শ্বাসমূল শিকার করা খুব কষ্টকর বাঘের আছে। খুব চকিতে শিকারটা করে,
ও অল্প সময়ের মধ্যে বলছে খিদে না পেলে ও শিকারটা করতে হবে। আচ্ছা। এবং বাঘকে কোন বাঘগুলো সাইডে আসে বুঝতে হবে, যে বাঘগুলো একটু দুর্বল হয়ে পড়ে জঙ্গলের ডিপ ফরেস্টের মধ্যে থেকে শিকার করতে পারছে না, সেগুলো যারা মাছ কাঁকড়া এবং মধু সংগ্রহ করতে তাদের নৌকাটাকে ফলো করে। নৌকার মধ্যে কেউ নৌকাটাতে এমনি আসে না, কেউ না কেউ থাকি। ও আমরা এই যেমন টুরিস্টে যাই, ও কিন্তু বুঝতে পারে যে টুরিস্টের লোক যাচ্ছে, ও কিন্তু আমাদেরকে ফলো করে করে ভিতরে জঙ্গল ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে যাবে। কোনো জায়গায় স্টে করলে, বোটটাকে স্টে করলে ও চাইবে যে কোনো একটা প্রাণী যদি নামে তাকে তার রেঞ্জের মধ্যে যদি পেয়ে যায় ও কিন্তু অ্যাটাক করবে। ওর হ্যাবিটটা এরকমই হচ্ছে সুন্দরবন। কতটা চালাক! হ্যাঁ, হ্যাঁ, খুব চালাক। ওর মধ্যে ফেরোসাস অ্যানিমালস আর সুন্দরবনে নেই। আমি দেখি এখানে লেপার্ড কাট, ফিশিং কাট আছে, লেপার্ড কাট, ফিশিং কাট, স্পটেড ডিয়ার, ওয়াইল্ড বোর সব কিছু সুন্দরবনে আছে। 2026 প্রজাতি প্রাণী, মানে কণ্ঠকাকৃতি প্রাণী আছে, স্তন্যপায়ী প্রাণী আছে। হ্যাঁ, এগুলো প্রাণীগুলো সুন্দরবনে কিন্তু আছে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কি বলে ওই কি বলতে গেলাম, সেই জায়গাতে মানে কাউকে অ্যালাউ করছে না, মানে সেখানে এখনো ঘেরা এবং এখনো সেখানে তোমার ইয়ে রয়েছে, মানে ওই জায়গায় কিছুই মানে কাউকেই পারমিশন নিয়ে যাওয়া সেখানে। দেখি কি